নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রায় রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই বিস্তারিত খবরে চোখ রাখবো, যে খবরে সোমবার বিকেলে তৃণমূল ভবনে আলোচনার পরে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সৌজন্য বিনিময়ের পাশাপাশি রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে বিজয়ের শুভেচ্ছা জানান রাজ্যপাল জগদীপ ধনকর। প্রায় 1 ঘন্টা পর রাজভবন থেকে সেখান থেকে বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। পুনর্গণনার নির্দেশ দিলে প্রাণনাশের হুমকি দিতে পারে, এইরকমই একটি অভিযোগ করলেন SMS চ্যাট দেখিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। Sir, it is not my preview. I think Parview bolte cheyeche. Sir, please save me. My family will ruin. I have no other option but to commit suicide. Life threat is coming. I may be murdered. I had nothing to do. Please forgive me. I have a little daughter. মানে রিটার্নিং অফিসার বলছে যে আমি যদি রিকাউন্টিং দিই আমার লাইফ অ্যান্ড ডেথ কোয়েশ্চেন। তার মানে বুঝতে পারছেন কি হয়েছে? সব জায়গায় এক ফল, আর একটা জায়গায় হঠাৎ 8,000 ভোট হয়ে গেল 0। 4 ঘন্টা সার্ভাইয়ার আছে সেটাকে পুরো ডাউন করে রেখে দিয়েছিল। তারপরে 40 মিনিট লোডশেডিং করে রেখে দিয়েছিল। মেশিন পাল্টেছে, অনেক কিছু করেছে। ভয়ের কি আছে? রিকাউন্টিং করতে চেয়েছে, এটা তো অফিসিয়ালি যে কেউ চাইতে পারে। রিকাউন্টিং দেবে না কেন? ইলেকশন কমিশন দিল না কেন? হোয়াট ইজ দেয়ার ইন্টারেস্ট? আর রিটার্নিং অফিসারের সাংঘাতিক কথা দেখছেন যে অ্যাট দ্য পয়েন্ট অফ গান তাকে কাজ করতে হচ্ছে। সে বলছে আমার লাইফ থ্রেট আছে, আমি করতে পারছি না। মানে হোয়াট ইজ দিস? সব সাংবাদিকরা দেখলো, অ্যানাউন্স করে দিল, ইলেকশন কমিশন অ্যানাউন্স করে দিল, গভর্নর আমাকে ফোন করলো, তারপরে হঠাৎ সব উল্টে গেল। আমি তো এরকম কোথাও দেখিনি যে এত বড় মাফিয়াগিরি। যাক গিয়ে, এটা আমরা চাই বিচার হোক, কোর্টে তো আমরা যাবই, নিশ্চয়ই যাব। হেরে গিয়ে সুর নরম করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, অনেক বড় লক্ষ্য নিয়ে গিয়েছিলাম, মানুষ হয়তো সেটা ভালোভাবে নেননি। মানুষ চেয়েছেন আমরা বিরোধী দল হিসেবে কাজ করি, এরপরে মানুষের সমস্যাগুলো নিয়ে বিরোধী দল হিসেবেই কাজ করব। আদালত যেতেই পারেন, কিন্তু মুশকিল হচ্ছে যে উনি কিছুতেই বাস্তবের হাতটাকে মেনে নিতে চান না, আইন আদালতের নির্ণয়কে মেনে নিতে চান না। ওনারাই প্রচার করেছিলেন যে শুভেন্দু অধিকারী হেরে গেছেন, মমতা ব্যানার্জি জিতেছেন। কাউন্টিং শেষ হয়নি তখন। আর তারপর অনেক নাটক হয়েছিল, আমরাও জানি। ইলেকশন কমিশন রাজি হয়নি, তাকে ভয় দেখানো হয়েছিল, পুলিশ প্রশাসন রাজি হয়নি, কিন্তু শেষ পর্যন্ত গোনা হয়েছে এবং তার যা রেজাল্ট সেটা সবার সামনে আছে। মমতা ব্যানার্জি যে কোনো ভাবে ওখানে জিততে চাইছিলেন, কিন্তু ওখানকার মানুষ ওনাকে যেতে চাননি। সেখানকার রেজাল্ট তার প্রমাণ, কিন্তু এখনো তিনি সেই পরাজয়টাকে স্বীকার করে নিতে পারছেন না, যদিও এটা বাস্তব। দেখুন, এবারে যে ম্যান্ডেট, আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ সবসময় ক্লিয়ার ম্যান্ডেট দিতে ভালোবাসেন এবং কোনো একটি সরকারকে পূর্ণ শক্তি দেন যাতে তারা উন্নয়ন করতে পারে। তাই যারা সরকারে এসেছেন তাদেরকে পূর্ণ বহুমত দিয়েছেন যাতে নিশ্চিন্তে কাজ করতে পারে। সেরকম গত 5 বছর বিরোধীদের দুরবস্থা দেখে তাদের মনে হচ্ছে সশক্ত বিরোধী হওয়া উচিত, যাতে সরকার ঠিক রাস্তায় পরিচালিত করে সাধারণ মানুষের সমস্যা তুলে ধরতে পারে। সেজন্য ভারতীয় জনতা পার্টিকে যোগ্য বিরোধী হিসাবে মনে করে তারা চয়ন করেছেন। সেই জন্য আমাদেরকে 78টা সিট দিয়েছেন। আমার মনে হয় সাধারণ মানুষের যে মতামত সেটা একদম পরিষ্কার। মমতা ব্যানার্জি হয়তো কষ্ট পেয়েছেন যে বিজেপি এতগুলো সিট পেয়ে গেল, কংগ্রেস সিপিএম তাহলে ম্যানেজ করা যেত, কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষ তাদের দূরদর্শিতার কথা ভেবে, আর হয়তো বিজেপিকে সরকারের যোগ্য মনে করেননি, তাই যারা ছিলেন তাদের ভালো মন্দ মেনে নিয়েই তারা আবার সুযোগ দিয়েছেন পূর্ণ বহুমত দিয়ে। কিন্তু বিজেপিকে যোগ্য বিরোধী হিসাবে তারা চয়ন করেছেন, আমরা তাদের আশা পূর্ণ করার চেষ্টা। উত্তীর্ণতে অক্সিজেন পার্লার উদ্বোধন করলেন ফিরহাদ হাকিম। আপাতত 25টি বেড নিয়ে অক্সিজেন পার্লারের উদ্বোধন করেছেন তিনি। যারা কোভিড আক্রান্ত এবং অক্সিজেনের প্রয়োজন আছে যাদের, তারা এখানে এসে ভর্তি হতে পারেন। এখানে অক্সিজেন পাওয়া যাবে একেবারেই বিনামূল্যে। এছাড়াও রোগীর অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হবে বলেও জানা গেছে।
দেশের মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দিতে এবং কেন্দ্রকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। রবিবার ফল ঘোষণার পরে বড় ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সরকারের প্রথম কাজই হবে রাজ্যে করোনা রোধ। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই রবিবারের ঘোষণা অনুযায়ী কাজও শুরু করে দিলেন তিনি। দেশের মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দিতে এবং হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের যোগান বজায় রাখতে কেন্দ্রকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা রোধে উপযুক্ত ব্যবস্থা না নিলে ধর্নায় বসবে মমতা বন্দ্যোপাধ্যায়। ফল ঘোষণার পরেই এই ঘোষণা করেছিলেন তিনি। তবে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয়, 13টি বিরোধী দলের নেতারা একসঙ্গে কেন্দ্রের উদ্দেশ্যে চিঠি লিখলেন এবার। তাতে হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহের পাশাপাশি গোটা দেশে বিনামূল্যে টিকাকরণের জন্য কেন্দ্রের কাছে আর্জি জানানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সহ চিঠিতে সই করেছেন সোনিয়া গান্ধী, এইচ.ডি. দেবেগৌড়া, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, হেমন্ত সোরেন, এম.কে. স্ট্যালিন, মায়াবতী, ফারুক আব্দুল্লাহ, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডি রাজা, সীতারাম ইয়েচুরি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা এবং বিভিন্ন হসপিটালে বেড না থাকায় এই মুহূর্তে চারনক হসপিটাল নিল এক অভিনব উদ্যোগ। রাজ্য সরকারের সহায়তায় চারনক হসপিটালের উদ্যোগে হজ টাওয়ারকে অস্থায়ী কোভিড হসপিটাল হিসেবে তৈরি করা হলো। সোমবার এই হসপিটালে আইসিইউ সহ প্রায় 90টি কোভিড বেডের ব্যবস্থা করা হয়। এছাড়াও হসপিটালের কর্ণধার প্রশান্ত শর্মা জানান, আগামী দিনে অক্সিজেনের ব্যবস্থা করে 300টি বেডের পরিষেবা দেবেন তারা। We can provide at least the basic support they need. It may not be a very good high-class ventilator or very high critical care, but that is only a percentage of people. Maybe 3 to 5% patients need those supports. The rest 90 to 95% we can cater. And that is it. গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের একটা পিপিপি টেন্ডার ফ্লোট করেছেন, যেখানে হজ হাউসকে টেম্পোরারি কোভিড সেন্টার হিসাবে ওরা চালু করতে চাইছেন। চারনক হসপিটাল এই উদ্যোগটা নিয়েছে এবং এই 300 বেডের মধ্যে আমরা মোটামুটি আজকে 90টা বেড স্টার্ট করছি। এই 90টা বেডের মধ্যে 40টা আইসিইউ এবং 50টা ওয়ার্ড বেড আছে। আর আশা করছি খুব শীঘ্রই আমরা যদি অক্সিজেন, যেটা আমাদের পাইপলাইনগুলো আছে, যে অক্সিজেন প্লান্ট যেগুলো আছে, সেগুলো যদি চালু করতে পারি, খুব শীঘ্রই আমরা এটাকে তুলে আরও 300 বেডের জায়গা নিয়ে যাব। এবার থেকে সমস্ত রোগীকেই হসপিটালে বেড দিতে হবে। কোভিড আক্রান্ত হলেও তাকে প্রত্যাখ্যান করা যাবে না। কেন্দ্র এবং রাজ্যগুলোকে এইরকমই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দেশের করোনা পরিস্থিতি ক্রমশই ঊর্ধ্বমুখী। অবস্থা সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কেন্দ্র ও রাজ্যগুলিকে। রোগী ভর্তি নিয়ে ক্রমেই বাড়ছে হয়রানি। এমত অবস্থায় কেন্দ্র ও রাজ্যগুলিকে সর্বোচ্চ আদালতের নির্দেশ, সব রোগীকেই প্রয়োজনে হাসপাতালে বেড দিতে হবে প্রয়োজনীয় ওষুধ। স্থানীয় এলাকায় বসবাসের প্রমাণ দিতে না পারলেও রোগী প্রত্যাখ্যান করা যাবে না। এই প্রেক্ষিতেই আগামী 2 সপ্তাহের মধ্যে হাসপাতালে ভর্তি সংক্রান্ত একটি জাতীয় নীতি তৈরি করতেও কেন্দ্রকে নির্দেশ দিয়েছে বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ। শীর্ষ আদালত জানিয়েছে, এই জাতীয় নীতি সব রাজ্যকেই অনুসরণ করতে হবে। ততদিন পর্যন্ত এলাকায় বসবাসের প্রমাণ বা পরিচয়পত্র না থাকলে কাউকে হাসপাতালে ভর্তি বা ওষুধ প্রত্যাখ্যান করা যাবে না। করোনা অতিমারির এই সেকেন্ড ওয়েভের সময়ে হাসপাতালে বেড পাওয়াটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। এমনটাই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। দেশের সর্বোচ্চ আদালত বলছে, নির্দিষ্ট নীতির অবর্তমানে দেশবাসীকে প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। বিভিন্ন রাজ্য ও স্থানীয় প্রশাসন নিজস্ব নিয়ম অনুসরণ করে। দেশের বিভিন্ন জায়গায় হাসপাতালে ভর্তির বিভিন্ন নিয়মের ফাঁসে জর্জরিত হতে হয় সাধারণ মানুষকে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। রোগীর হয়রানি কমাতে করোনাকালে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে শীর্ষ আদালত আরও জানিয়েছে, অক্সিজেনের নিয়মিত যোগানের পাশাপাশি 4 দিন কাজ চালানোর মতো অক্সিজেন যাতে মজুদ থাকে তার ব্যবস্থাও করতে হবে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আদালতের কথোপকথন সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়া উচিত। জনস্বার্থের তাৎপর্য রয়েছে, নির্বাচন কমিশনকে জানালো সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকে খুনের দায়ে গ্রেফতার করা যেতে পারে, এমনই মন্তব্য করেছিলেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি। এই মন্তব্যের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় কমিশন। সোমবার বিচারপতি DY চন্দ্রচূড় এবং MR শাহের বেঞ্চে ছিল সেই আবেদনেরই শুনানি। শুনানি শেষে সামঞ্জস্য রেখে রায় দেওয়া হবে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট।
কমিশনের পক্ষে আইনজীবী এদিন বলেন, কমিশনের কি কাজ তা না জেনে মাদ্রাজ কোর্ট আমাদের বিরুদ্ধে মন্তব্য করেছিল। তার দাবি, কমিশনের বিরুদ্ধে মানুষকে হত্যা করার অভিযোগ দায়ের করা অন্যায্য। জনসভায় কম লোক থাকার আবেদন কেন আগে জানালো না কমিশন? আদালতের এই প্রশ্নের উত্তরে আইনজীবী বলেন, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যদি প্রত্যন্ত অঞ্চলে 2 লক্ষ লোকের সমাবেশ করে থাকেন, তবে কমিশন জনতার দিকে গুলি চালাতে বা লাঠিপেটা করতে পারেন না। এটি দেখা বিপর্যয় মোকাবিলা কমিটির কাজ। মূল রায়ের সঙ্গে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও কেন এই ধরনের মন্তব্য করা হলো, সেটাই ছিল নির্বাচন কমিশনের মূল অভিযোগ। বিচারপতিদের করা এই ধরনের মন্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশ করা উচিত নয় বলেও দাবি করে কমিশন। এদিন শীর্ষ আদালত সাফ জানায় যে আদালতের পর্যবেক্ষণ করা থেকে সংবাদ মাধ্যমকে বিরত করা যায় না। বিচারপতিদের পর্যবেক্ষণ আদালতের যে কোনো আলোচনায় জনস্বার্থে করা হয়, তাই সেই আলোচনা মানুষের জানা উচিত। কিভাবে বিচারপতি ও আবেদনকারীর মধ্যে কথোপকথনের মাধ্যমে বিচার প্রক্রিয়া এগোচ্ছে, সে কথাও জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া দরকার। বিচারপতি চন্দ্রচূড় বলেন, আমি বা বিচারপতি শাহ কেউই এই ধরনের মন্তব্য করব না। তবে আমরা চাই আদালতে কি হচ্ছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হোক সংবাদ মাধ্যমে। এতে বিচার প্রক্রিয়ার প্রতি বিশ্বাসযোগ্যতা বাড়ে। রাগ আর হতাশা থেকে করা মন্তব্য তেতো ওষুধের মতো কাজ করে। তিনি আরো বলেন, আমরা হাইকোর্টকে নিরুৎসাহ করতে চাই না। কোভিড পরিস্থিতিতে নিরন্তর কাজ করছে হাইকোর্টগুলি। তারা অনেক কাজ থেকে জানে সঠিক পরিস্থিতি। বিচারপতিদের মতে খুনের অভিযোগ হয়তো সঠিক নয়, কিন্তু হতাশ হয়েই এই মন্তব্য করেছেন বিচারপতি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আরোহী নিউজে। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।